নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, বংশের মান। আসুন গল্পটি শোনা যাক। মা, তুমি আজ স্কুলে যেও না। আমার 10 বছরের ছোট্ট মেয়েটা রোজ আমি স্কুলে যাওয়ার সময় বায়না করতে থাকে। ওর যেদিন স্কুল থাকে সেদিন ঠিকঠাক, কিন্তু এক এক দিন এক এক রকম হয়। আমার স্কুল আছে, ওর ছুটি। আসলে ও অন্য স্কুলে পড়ে, আমি আলাদা স্কুলে কাজ করি। আমার স্কুল বাড়ি থেকে অনেকটা দূরে। আমার যাওয়া আসা করতে অনেকটা সময় খরচ হয়ে যায়। আমাকে সকাল 8টায় বেরোতে হয় আর ফিরতে ফিরতে 5:30-6টা। সাথী মানে আমার মেয়ে ফেরে 3টে। ওকে অনেকক্ষণ আমাকে ছাড়া থাকতে হয়। সকালে অসুবিধা হয় না, কারণ আমার মেয়ের সকাল 8টায় বাস আসে, আবার 3টেয় বাড়ি ফিরে যায়। ওর 2টোর সময় ছুটি হয়, আসতে আসতে 3টে বাজে। 2.5 ঘন্টা মতো আমি থাকি না। তাতে তো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমার শাশুড়ি মা আছেন, মানে স্বাতীর ঠাকুমা। তিনি স্বাতীর অনেক খেয়াল রাখেন। এছাড়াও বাড়িতেও জেঠিমা থাকেন, তার 2 ছেলে আছে। তারাও যথাক্রমে একজন 14-15, একজন এই 16-17 বছরের। এক কাকিমা আছেন, কাকিমারও 2 ছেলে আছে, তারা ছোট ছোট। বাড়িতে স্বাতী একলাই মেয়ে, খুব আদর। তাও কেন যে মেয়ে আমার স্কুলে যাওয়ার সময় বায়না করে আমি বুঝতে পারি না। শুধু স্কুল যাওয়া নয়, আমি যদি ওকে বাড়িতে রেখে বেরোতে যাই দোকানে, বাজারে, কোথাও, তাহলেও ও কিছুতেই আমাকে একা বেরোতে দেবে না, সঙ্গে যেতে চায়। আগে তো এরকম করতো না, এই মাস 6 থেকে শুরু হয়েছে। আমার খুব চিন্তা হয়। আমরা তো 3 যা, আমি একলাই চাকরি করি। কেউ কি আমার অনুপস্থিতিতে ওকে কিছু বলে? বায়নাটা প্রথম দিকে অল্প ছিল, ধীরে ধীরে বাড়ছে। আমার মনে হয় ও কেমন জেদি হয়ে যাচ্ছে। এবারে সমস্যাটা আমার বোধগম্য হচ্ছে না। আসলে ও যখন স্কুল থেকে ফেরে সেই সময় তো আমার শাশুড়ি মা জায়েরা একটু বিশ্রাম নেয়। সাথী ফিরলে শাশুড়ি মা ওকে খাবার দিয়ে ওর খাওয়া হলে আবার বিশ্রাম নিতে চলে যায়। সেই সময় ওর 2 জ্যাঠতুতো দাদাও স্কুল থেকে ফিরে আসে। কাকিমার 2 ছেলেও থাকে। আগে তো সাথী ওর জ্যাঠতুতো দাদাদের সঙ্গে, যাদের ও বর্দা ছোড়দা বলে, তাদের কাছে খুব থাকতো, তাদের সঙ্গে খেলা করতো খুব। আজকাল নাকি ও দাদাদের কাছে যেতে চায় না, একদম ভয়ে সিঁটিয়ে থাকে। আমি আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি। আমার শাশুড়ি মা আগেকার দিনের লোক, তিনি ছেলেদেরকে মনে করেন হীরের আংটি। তাদের কোনো দোষ দেখতে পান না, সব দোষ নাকি মেয়েদের। তিনি আমাকে বলেন, অন্তরা, তোমার মেয়েটা দিন দিন কেমন ছিঁচকাদুনে হয়ে যাচ্ছে, এবার ওকে একটু শাসন করো মা। মেয়েদের খালি আদর দিলেই হয় না, একটু শাসনে না রাখলে পরের বাড়ি গিয়ে কি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে। আমি কোনো রাগ করি না। আমি নিজেই তো আমার মেয়ের সমস্যাটা বুঝতে পারছি না, কাকে কি বলবো? আমার স্বামীর কথা আর কি বলবো? নিরঞ্জন বিয়ে করেই খালাস। ও কোনো দায়িত্ব নিতে চায় না, কেমন যেন গা ছাড়া ভাব। ওর ধারণা ওর বাড়ির লোকই সব করবে, তারাই পৃথিবীর সব থেকে ভালো লোক। মা যা বলবে তাই বেদবাক্য। এসব কথা লোককে বলা যায় না, এমনকি নিজের বাপের বাড়িতেও না, কারণ কেউ বুঝবে না। সবাই বলবে, বেশ তো সুখে সংসার করছো, চাকরি করছো,
ছোট মেয়ে কি বলছে কি করছে তাই নিয়ে সাতকাহন। মেয়েটা যখন আমার সাথে আমার বাপের বাড়ি যায়, মানে ওর মামার বাড়ি আসে, তখন তো ভয়ে সিটিয়ে থাকে না। মামা তো ভাই দাদাদের সঙ্গে খেলা করে। তাহলে আমি তো চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। তাও সব কিছু বাধা টপকে একদিন আমার স্বামী নিরঞ্জনকে বললাম, জানো স্বাতী না কেমন যেন হয়ে যাচ্ছে, ওর চোখে মুখে একটা ভয় ভয় ভাব। বিশেষ করে ও যখন রনি, মানে তোমার বড়দার ছেলেকে দেখে, তখন যেন কেমন হয়ে যায়। আমি ঠিক বুঝতে পারছি না। আগে তো স্বাতী বড়দা ছোটদা করে হেদিয়ে মরতো, এখন কি হয়েছে বলো তো? নিরঞ্জন ওর স্বভাব মতো বলল, তোমার মেয়ে তো 1 নম্বরের ভীতু। বোধহয় রনি কোনোদিন ওকে ভূতের গল্প বলেছে, তাই রনিকে দেখলেই ভয় পায়। ও দুদিনে কেটে যাবে। সংসার তো করতে হয় না, নিজের চাকরি আর মেয়ে নিয়েই মজে আছো। মা আর বৌদি সব সামলায়, তাই আজে বাজে কথা ভাবতে এত সময় পাও। এখন শুতে এসো তো। নিরঞ্জন তার নিজের চাহিদা পূরণ করতেই ব্যস্ত। মাঝখানে আমি 3-4 দিন ছুটি নিলাম। স্বাতী আমার সঙ্গেই থাকতো, খুব ভালো ছিল। ওর হাসি খুশি ভাবটা ফিরে এসেছিল। আমিও মনে মনে ভাবলাম, হয়তো ও আমাকে মিস করে, তাই ওরকম করে। আমি আবার স্বাভাবিক মনে স্কুল যেতে আরম্ভ করলাম। 2 দিন যেতে না যেতেই স্বাতীর ভীত মুখ দেখতে পেলাম। দেখলাম খালি রনিকেই ভয় পায়। দেখলাম শুধু রনিকেই ভয় পায়, আর কাউকেই না। আমি আমার স্কুলের বন্ধুদের বললাম, অনেকেই আমার প্রতি সহানুভূতি দেখালো। একজন তো আমাকে বলল একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে। না হলে তো তুমি বুঝতে পারবে না অন্তরা স্বাতীর কি হয়েছে। কয়েকটা কাউন্সেলিং করালেই বুঝতে পারবে, দেখবে ওনারা ঠিক বের করতে পারবেন। কথাটা আমার খুব মনোপুত হলো। আমি প্রথমে নিরঞ্জনকে বললাম, স্বাতীকে আমি একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে চাই, না হলে এই ভয়টার কারণ বুঝতে পারা যাবে না। ও তো বড় হচ্ছে, ওর মনে ভয় বসে যাবে। শুনে নিরঞ্জন যা চিৎকার শুরু করলো না, কেউ ভাবতে পারবে না। শুরু করলো, আমার মেয়েকে তুমি পাগলের ডাক্তার দেখাবে? তার আগে নিজেকে দেখাও। আমার শাশুড়ি মাও চলে আসলেন চিৎকার শুনে। বললেন, তোমার কি বুদ্ধি অন্তরা? মেয়েকে পাগল বানাচ্ছ? আমাদের বংশের মেয়ের তুমি ক্ষতি করতে চাইছো? হে ভগবান, এরা কোন যুগের লোক? এরা এখনো বলে পাগলের ডাক্তার। এরা কি মনের অসুখ বুঝতে পারে না? আমাকে যাচ্ছে তাই ভাবে গালাগালি শুরু করলেন। ওই স্কুলে পড়াও তো, তাই ভাবো সব কিছু জানো। আমি বলছি স্বাতীর কিছু হয়নি, বড় হতে হতে সব স্বাভাবিক হয়ে যাবে। মেয়েদেরকে যে কত কিছু সহ্য করতে হয়। আমি নির্বাক, নিশ্চুপ। আমি শুধু সময়ের অপেক্ষা করছি। একদিন আমি ঠিক বের করব স্বাতীর ভয়ের কারণ। স্বাতীও স্কুল যায়, আমিও যাই আমার মতো। আমার মন খুব বিক্ষিপ্ত হয়ে থাকে, অল্পতেই মেজাজ হারাই। মাঝে মাঝে স্বাতীকেও মারধর করি, তারপর নিজেকে ধিক্কার দিই। মানে আমি তো জানি আমি নিজেকেই মারছি। একদিন আমার স্কুলের প্রিন্সিপাল, মানে আমাদের বড়দি, আমাকে ওনার ঘরে ডাকলেন। বললেন, আমি তোমার সমস্যার কথা শুনেছি অন্তরা। তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। তুমি তো জয়েন্ট ফ্যামিলিতে থাকো, বাড়ির কাউকে আগে থেকে বলবে না। তুমি হয়তো জানো না, মেয়েদের প্রথম যৌন নিগ্রহ হয় বাড়ি থেকেই। এখানে কেউ কোনো সম্পর্কের ধার ধারে না। তোমাদের বাড়িতে তো 2টো উঠতি বয়সের ছেলে আছে। তুমি কয়েকদিন একটু আগে স্কুল থেকে বাড়ি চলে যাও, গিয়ে একটু
মেয়ের উপর লক্ষ্য রাখো, ওর উপর কেউ কোনো অত্যাচার করছে কিনা। তুমি আগে থেকে কাউকে জানাবে না তোমার এই প্ল্যান, একদম স্বাভাবিক থাকবে, তোমার মেয়েও যেন না জানে। বড়দির কথা মতো আমি তাই করলাম। সাথী ফেরার পরপর বাড়িতে ঢুকে যেতাম, নিজের ঘরে চুপ করে শুয়ে থাকতাম ঘাপটি মেরে। এরকম 2 দিন গেল, কিছু হয়নি। 3 দিনের দিন আমি দোতলা থেকে 3 তলায় উঠছি, চুপ করে পা টিপে টিপে দেখি রনির সাথীকে কোলে নিয়ে ধামসাচ্ছে। সাথী ভয়ে পাগলের মতো করছে, হাঁপাচ্ছে। মনে হচ্ছে একটা বাঘ যেন কোনো হরিণ শাবককে ধরেছে। রনির হাত সাথীর সারা শরীরে কিলবিল করছে। ওরা কেউ আমাকে দেখতে পায়নি। আমি প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিলাম, তারপর চিৎকার করে উঠলাম বিকৃত স্বরে, রনি! রনি স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সাথী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি চিৎকার করে বাড়ির সবাইকে ডাকলাম। সবাই এসে আমাকে দেখে প্রথমে অবাক হয়ে গেল। তারপর আমি সব বলাতে বড়জা আমার উপর খুব রাগ করে আমাকে একটা ধাক্কা মারল। আর শাশুড়ি মা তো যা মুখে আসে তাই বললেন, আমাদের বাড়ির ছেলের নামে বদনাম করছো? বয়সের দোষে কি না কি করেছে তাই নিয়ে তুমি মাতামাতি করছো? যাও, নিজের ঘরে যাও। আমি কাঁদতে কাঁদতে চলে আসলাম। যাওয়ার আগে বলে আসলাম বড়জাকে, নিজের ছেলের ভবিষ্যৎ নষ্ট করছো। শাশুড়ি আবার আমাকে গালি দিলেন, বললেন, নিরঞ্জন আসুক, তোমাকে দেখাচ্ছি। আমি নিজের ঘরে এসে সাথীকে নিয়ে চুপ করে বসে থাকলাম। নিরঞ্জনকে আমার কাছে কিছু শুনতে হয়নি, ওর মাই ওকে বুঝিয়ে দিয়েছে সব। এসেই আমার উপর মেজাজ দেখাতে লাগলো। কি নিয়ে জলখোলা করছো আবার? বাড়ির ছেলের নামে দোষ দিচ্ছ? বংশের মান সম্মান ডুবিয়ে দিতে চাইছো? নিজের তো কেউ নেই মেয়ে ছাড়া, তাই এরকম তিলকে তাল করছো। আমি বুঝলাম এদের সাথে আমি পারবো না। যে নিজের মেয়ের দিকটাও দেখে না, তাকে কি বলবো। আমি জামা কাপড় গুছিয়ে সাথীকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে আসি। নিরঞ্জন আমার সাথে আসেনি, ও সংস্কার ভাঙতে পারেনি। বংশের মুখ নষ্ট হতে দেওয়া যাবে না। আজ 5-6 বছর হয়ে গেল আমি সাথীকে নিয়ে থাকি। সাথী এখন 15। আমি বাপের বাড়িতে থাকি না, আলাদা ফ্ল্যাটে থাকি। নিরঞ্জন আমাকে নিতেও আসেনি, ডিভোর্সও দেয়নি। আমার যাই হোক, সাথী আমার সুস্থ জীবনযাপন করছে। একটি প্রাণোচ্ছল মেয়ে এখন আমার চারপাশে ঘুরে বেড়ায়।